আমরা এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 27 এর অঙ্কের যে সেটটা রয়েছে সেখান থেকে ট্রু ফলস আর 4 নম্বরের কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করব। প্রথম ট্রু ফলসটা কি বলছে দেখো, বলছে যে বার্ষিক শতকরা সুদের হার একই হলে কোনো মূলধনের 1 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদের তুলনায় বেশি। স্টেটমেন্টটা ট্রু অর ফলস। কোশ্চেনটা বুঝবে, এখানে বলছে যে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে সেম, তাহলে বলছে সিআই মানে চক্রবৃদ্ধি সুদটা বেশি হবে, সরল সুদটা কম হবে 1 বছরে। অ্যাকচুয়ালি এখানে স্টেটমেন্টটা ফলস দেওয়া হচ্ছে কেন না, প্রথম বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ দুটোই সেম হয়। প্রথম বছরে সিআই আর এসআই দুটোই সেম হয়। দ্বিতীয় বছর থেকে সিআইটা বেশি হয়, এসআইটা ছোট হয়। ফার্স্ট ইয়ারে সিআই আর এসআই দুটোই সমান হয়, সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে সিআইটা বেশি হয়, এসআইটা কম হয়। তো কেন সমান হচ্ছে দেখো, ধরে নেওয়া যাক রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, প্রিন্সিপালটা হচ্ছে 100 টাকা, টাইম বলেছিল 1 বছর। তো এটা যদি আমরা সরল সুদ বার করি তাহলে আমাদের আই ইকুয়াল টু পিটি আর বাই 100 এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখান থেকে সলভ করলে আমরা পি এর জায়গায় 100 বসাবো, পি এর জায়গায় 100 বসাবো, টি এর জায়গায় 1 বসাবো, আর এর জায়গায় 10 বসাবো। তাহলে সলভ করলে পাওয়া যাচ্ছে 10 টাকা। এটা হচ্ছে সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদ তো আমরা কি করে বার করবো না, চক্রবৃদ্ধি সুদ বার করতে গেলে আমাদের প্রথমে অ্যামাউন্ট বার করতে হবে। তো এখানে হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তো পি এর জায়গায় বসবে 100, আর তো বলে দিয়েছিল 10, বাই দিয়ে হচ্ছে 100, আর এন বলতে কত রয়েছে, এন বলতে রয়েছে 1 বছর, তাহলে এখানটা বসছে 1। তাহলে এখান থেকে 100টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 110 হচ্ছে, অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 110। তাহলে সিআই কত হবে, সিআইটা হয়ে যাচ্ছে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তাহলে হয়ে যাচ্ছে 10 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিআই আর এসআই দুটোই সমান হচ্ছে, তোমাদের এত কিছু করবার দরকার নেই। এটা ট্রু ফলস ছিল, আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি। নেক্সট কোশ্চেনে বলছে √3 - 5 এর অনুবন্ধী করণী হচ্ছে √3 + 5। তো এখানে এই স্টেটমেন্টটা ফলস দেওয়া রয়েছে। এখানে দেওয়া ছিল যে √3 - 5 এর অনুবন্ধী করণী হবে √3 + 5। এটা ফলস হচ্ছে কেন, এটার অনুবন্ধী করণী কত হবে, এটার অনুবন্ধী করণী হয়ে যাবে -√3 - 5, মানে রুটের আগের সাইনটা চেঞ্জ হবে। রুটের আগের সাইনটা ছিল প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। এটা হচ্ছে অনুবন্ধী করণী। এখানে দেওয়া ছিল যে √3 + 5, √3 + 5 হচ্ছে না, এটা হচ্ছে ফলস। নেক্সট কোশ্চেনে বলছে এ এর মূলধন বি এর মূলধনের হচ্ছে অর্ধেক, তাহলে এ আর বি এর লভ্যাংশের অনুপাত হবে 2:1। এখানে বলে দেওয়া ছিল যে এ এর মূলধন হচ্ছে বি এর মূলধনের অর্ধেক, তাহলে আমরা বি এর মূলধনটাকে x টাকা ধরে নিয়েছি। তাহলে এ এর মূলধন কত হবে, এর মূলধন হয়ে যাবে বি এর মূলধনের অর্ধেক, মানে হয়ে যাচ্ছে x/2। তাহলে আমরা এর ক্যাপিটালটা পেয়ে গেছি x/2 আর বি এর ক্যাপিটালটা পেয়ে গেছি x। তাহলে বলছে এদের লাভ্যাংশের অনুপাত কত হবে, দেখো মূলধনের যা অনুপাত হয় সেটাই হচ্ছে লাভ্যাংশের অনুপাত। তাহলে এখানে অনুপাতটা হয়ে যাচ্ছে x/2 = হচ্ছে x। তো এখান থেকে এক্সটা ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে প্রথমে এক্সটা ক্যান্সেল করে নিই। আমরা কি করেছি, বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, মানে এটাকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, এটাকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে এখান থেকে 2টা ক্যান্সেল হচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে x = 2x। এবার আমরা বোথ সাইডে এক্সটাকে ক্যান্সেল করেছি, তাহলে হচ্ছে 1:2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এদের লাভ্যাংশের অনুপাত হচ্ছে 1:2, কিন্তু এখানে দেওয়া ছিল কোশ্চেনে 2:1। তাহলে বলা যেতে পারে যে স্টেটমেন্টটা ফলস রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে 3টে ক্রমিক সমানুপাতিক সংখ্যা রয়েছে যাদের গুণফল হচ্ছে 64, তাহলে দ্বিতীয় সংখ্যাটা হবে 4। তো আমরা কিরকম ভাবে করবো দেখো, তো এখানে বলেছিল 3টে ক্রমিক সমানুপাতি সংখ্যা, তো আমরা প্রথম সংখ্যাটাকে ধরে নিয়েছি a/r, দ্বিতীয়টাকে ধরে নিয়েছি a, আর 3 নাম্বারটাকে ধরে নিয়েছি ar। একটাকে ধরেছি a/r, একটাকে ধরেছি a, একটাকে ধরেছি ar। মানে এদের গুণফল দেওয়া ছিল, তাহলে কি করতে হবে না a/r * a * ar,
মানে সবকটাকে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে। এটা ইকাল টু কত হচ্ছে? এটা ইকাল টু হচ্ছে 64। তাহলে এখান থেকে দেখো 8টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? এ কিউব ইকাল টু পড়ে থাকছে 64। তাহলে এ ইকাল টু কত হবে? না, এ ইকাল টু হয়ে যাচ্ছে 4। তো এখানে এ বলতে কোন সংখ্যাটা ছিল? এ বলতে ছিল দ্বিতীয় সংখ্যাটা। তো আমাদের বলেছিল দ্বিতীয় সমানুপাতি কত, তো দ্বিতীয় সমানুপাতিটা বেরোচ্ছে 4। তাহলে এই স্টেটমেন্টটা ট্রু রয়েছে, 4 নাম্বার এটা হচ্ছে ট্রু। নেক্সট 5 নম্বরের কোশ্চেনটা দেখা যাক। এখানে বলছে দুখানা সদিশ ত্রিভুজ রয়েছে যাদের ক্ষেত্রফল সমান হলে তারা সর্বসম হবে। এখানে এই স্টেটমেন্টটা সত্য দেওয়া হচ্ছে, দুখানা সদিশ ত্রিভুজ যদি থাকে এবার তাদের ক্ষেত্রফলটা যদি সমান হয় তাহলে দুখানা ত্রিভুজ হবে সর্বসম। এই স্টেটমেন্টটা হচ্ছে সত্য। নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানে বলছে একটা নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন 3 গুণ হবে। ব্যাসার্ধটাকে দ্বিগুণ করলে আয়তন 3 গুণ হবে। তো কিরকম ভাবে করবো দেখো। তো ছোট গোলকের ব্যাসার্ধটাকে ধরে নেওয়া হচ্ছে x একক। তাহলে বড় গোলকের ব্যাসার্ধটা কত হবে? ব্যাসার্ধটা তো দ্বিগুণ করেছে, তাহলে এটা হয়ে যাবে 2x একক। আচ্ছা, ছোট গোলকের আয়তন কত হবে? গোলকের আয়তনের ফর্মুলা আছে 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব। এখানে আর কিউবের জায়গায় বসে যাবে এক্স কিউব। তাহলে এটা হয়ে যাচ্ছে ছোট গোলকের আয়তন। বড় গোলকের আয়তন কত হবে? সেম ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এখানে আর কিউবের জায়গায় বসবে 2x, আর কিউবের জায়গায় বসবে 2x। তাহলে এখানটা হচ্ছে 4/3 পাই 2x কিউব। ছোট গোলকটার ব্যাসার্ধটাকে আমরা x ধরেছিলাম, তাহলে বড় গোলকের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 2x। সেখান থেকে আমরা ছোট গোলকের আয়তন বার করেছি এটা, বড় গোলকের আয়তন বার করেছি এটা। এবার এদের আয়তনে অনুপাত করতে হবে, মানে ছোট গোলকের আয়তন ইস্টু বড় গোলকের আয়তন করতে হবে। তাহলে এখানটা হচ্ছে 4/3 পাই এক্স কিউব ইস্টু দিয়ে হচ্ছে 4/3 পাই 2x কিউব। তাহলে এখান থেকে 4/3 পাইটা ক্যান্সেল হয়ে যাবে, দেখে বোঝাই যাচ্ছে। তাহলে কত হচ্ছে এক্স কিউব, আর এখানটায় কত হবে? এখানটায় হবে 2 কিউব ইন্টু এক্স কিউব। এখানটা হয়ে যাচ্ছে 2 কিউব ইন্টু এক্স কিউব। তাহলে এখান থেকে আবার এক্স কিউবটা ক্যান্সেল হবে, তাহলে 2 কিউব মানে হচ্ছে 8। তাহলে এখানটায় পাওয়া যাচ্ছে 1:8। এখানে কোশ্চেনে বলে দেওয়া ছিল 3 গুণ হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত অনুপাতটা হচ্ছে 1:8। তো 1:8 মানে কি? 8 গুণ হয়ে যাচ্ছে। 1:8 মানে হচ্ছে এটা 8 গুণ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে দেওয়া ছিল 3 গুণ। তাহলে স্টেটমেন্টটা ফলস রয়েছে। নেক্সট 4-এর একটা দেখা যাক। এখানে বলছে 700 টাকা 3 বছরের সরল সুদ হচ্ছে 210 টাকা। তাহলে বলছে বার্ষিক সুদের হার কত? তো এখানে আসল বলে দিয়েছিল 700 টাকা, সময় বলছিল 3 বছর, আর ইন্টারেস্টটা কত বলছিল? ইন্টারেস্ট বলছিল 210 টাকা। মানে আইটা দেওয়া ছিল 210। তাহলে এখান থেকে বলছে সুদের হার কত, মানে রেট অফ ইন্টারেস্ট কত। তো তাহলে আমাদের আরটা বার করতে হবে। আর বার করা ফর্মুলা কি? আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তো এখানে আই এর জায়গায় বসবে 210 ইন্টু 100, পি এর জায়গায় বসবে 700, আর টি এর জায়গায় বসবে কত? 3 বছর। আইটা দেওয়া ছিল 210, তাই আই এর জায়গায় 210 লিখেছি। পিটা দেওয়া ছিল 700, আর সময়টা বলছিল 3 বছর। তো এখান থেকে দুখানা জিরো ক্যান্সেল হয়ে যাবে। 7 দিয়ে ক্যান্সেল করলে এখানটায় পড়ে থাকছে 30, 3 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হচ্ছে 10, তাহলে হয়ে যাচ্ছে 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। নেক্সট কোশ্চেনে বলছে যে কোনো একটা গ্রামের জনসংখ্যা 10% হারে কমছে। তাহলে বলছে বর্তমান জনসংখ্যা হচ্ছে 500, তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? তো এখানে বর্তমান জনসংখ্যাটাকে আমরা পি ধরে নিচ্ছি, তাহলে পিটা হচ্ছে 500, কমছে কত করে? না, কমছে হচ্ছে 10% করে, মানে 8টা হচ্ছে 10%। তাহলে বলছে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? তাহলে এনটা হচ্ছে 2। তাহলে 2 বছর পরের জনসংখ্যাটাকে যদি এ ধরে নেওয়া হয়, তাহলে এ ইকাল টু কত হবে? এ ইকাল টু হয়ে যাবে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে এখানে মাইনাস কেন হবে? না, যেহেতু কমছে বলেছিল, বাড়ছে বললে তাহলে এখানে প্লাস হতো। তাহলে এখানে পি এর জায়গায় 500 বসবে, আর এর জায়গায় 10 বসবে, এন এর জায়গায় 2 বসবে। তাহলে এখান থেকে লসাই করে মাইনাস করা হচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে 500 ইন্টু 90/100 হোল স্কোয়ার। 500 ইন্টু 90/100 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে একটা জিরো ক্যান্সেল হয়ে যাবে, যেহেতু স্কোয়ার ছিল তাই 9/10টাকে দুবার লেখা হয়েছে। তাহলে এখান থেকে একটা জিরো ক্যান্সেল হচ্ছে, এখান থেকে আরেকটা জিরো ক্যান্সেল হচ্ছে। তাহলে কত হচ্ছে? 5 ইন্টু 9 ইন্টু 9 করলে হয়েছে 81,
তো 81কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 405। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 বছর পরের জনসংখ্যা হচ্ছে 405 এতজন। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে যে একটা অংশীদারি ব্যবসায় মেধাবী এবং পিটার দুজন অংশগ্রহণ করেছে, মোট প্রফিট হচ্ছে 1500 এত টাকা। এবার মেধাবীর প্রিন্সিপালটা হচ্ছে মানে ক্যাপিটালটা হচ্ছে 6000, মেধাবী এত টাকা দিয়েছিল, আর প্রফিট হচ্ছে মেধাবীর 900 টাকা। তাহলে পিটার কত টাকা দিয়েছিল এটা আমাদের জিজ্ঞেস করা হচ্ছে। তো দেখো মোট প্রফিট বলছিল 1500, তো তার মধ্যে মেধাবী কত পেয়েছে না 900 পেয়েছে। তাহলে পিটার কত পেল, দুটোকে মাইনাস করে দেবো, তাহলে পিটার পেয়ে যাচ্ছে 600 টাকা। এবার এদের আমরা প্রফিটের রেশিওটা বার করছি। প্রফিটের রেশিও কত হবে, 900:600। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 3:2। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুজনের প্রফিটের অনুপাত হচ্ছে 3:2। এবার প্রফিটের যা রেশিও হবে সেটাই হচ্ছে মূলধনের অনুপাত। লাভের অনুপাত যদি 3:2 হয় তাহলে মূলধনের অনুপাতটা হয়ে যাবে 3:2। আর এর মধ্যে মেধাবীর মূলধন দেওয়ার হচ্ছে 6000 টাকা, মেধাবীর মূলধন দেওয়ার হচ্ছে 6000 টাকা, মানে এই প্রথমটা দেওয়ার হচ্ছে। তো আমাদের পিটারের মূলধনটা জিজ্ঞেস করেছে, তো আমরা কি করব না, আমরা নিচটায় বসাবো 3, ওপরটায় লিখবো 2। যেহেতু এখানে মেধাবীর মূলধনটা 6000 দেওয়া ছিল, তো তাই জন্য আমরা 3টাকে তলায় লিখবো, ওপরটায় লিখবো 2, ইন্টু লিখছে 6000। তাহলে এখান থেকে 3 দিয়ে ক্যান্সেল করলে পাওয়া যাচ্ছে 2000। তাহলে 2000 ইন্টু 2 করলে হয়ে যাচ্ছে 4000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি পিটারের মূলধন হলো 4000 টাকা। নেক্সট কোশ্চেনে বলছে x² + x + 1 = 0। এই সমীকরণের বীজদ্বয়ের বর্গ, যে সমীকরণের বীজ সেই সমীকরণটা নির্ণয় করতে। কোশ্চেনটা এখানে বুঝবে, একটা সমীকরণ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে x² + x + 1 = 0। তো আমরা ধরে নিচ্ছি যে এই সমীকরণের দুখানা বীজ হচ্ছে আলফা এবং বিটা। তো আমাদের কি করতে হবে, আমাদের একটা সমীকরণ তৈরি করতে হবে যার দুখানার রুট হচ্ছে x², α² এবং β²। এখানে বলে দেওয়া ছিল যে এই সমীকরণের দুখানা বীজ হচ্ছে আলফা এবং বিটা। তো আমাদের এখানে একটা সমীকরণ বার করতে হবে যার রুটগুলো হচ্ছে α² এবং β², সেটাই আমাদের এখানে বলে দেওয়া রয়েছে। তো আমরা প্রথম সমীকরণটাকে নিয়ে কাজ করেছি। তো এখানে আলফা প্লাস বিটা ইকাল টু কত হবে, আলফা প্লাস বিটা ইকাল টু হয়ে যায় -b/a। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে -1। আর আলফা বিটা ইকাল টু কত হয়, এটা হচ্ছে c/a। তাহলে এখান থেকে হচ্ছে 1। তো আমরা দ্বিতীয় যে সমীকরণটা বার করব তার দুখানা রুট আমরা প্রথমেই বললাম, এটা হচ্ছে α² আর β²। তাহলে সমীকরণটা তৈরি করতে গেলে আমাদের সবার আগে লাগবে α² প্লাস β² এর ভ্যালু, আর α² β² এই ভ্যালুটা। এই দুটো ভ্যালু আমাদের বার করতে হবে। কেন না, একটা সমীকরণের সাধারণ রূপ কিরকম, x² মাইনাস এখানটায় বসবে α² প্লাস β² ইন্টু এক্স, প্লাস দিয়ে বসবে α² ইন্টু β², জায়গাটা বুঝবে। একটা সমীকরণের সাধারণ রূপ হচ্ছে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকাল টু 0। মানে এখানটায় দুখানা রুটকে যোগ করে বসাতে হবে, এখানটায় দুখানা রুটকে মাল্টিপ্লাই করে বসাতে হবে। তো এখানে যেহেতু রুটগুলো দেওয়া ছিল α² আর β², তাই জন্য লেখা হচ্ছে এখানটায় α² প্লাস β² আর এখানটা লেখা হচ্ছে α² ইন্টু β²। জায়গাটা বুঝতে পারলেন একটা সমীকরণের সাধারণ রূপ কিরকম। এখানটায় দুখানা রুটকে প্লাস করে লিখতে হবে, এখানটায় দুখানা রুটকে মাল্টিপ্লাই করে লিখতে হবে। তো আমাদের বলেছিল যে দ্বিতীয় সমীকরণটা বার করতে যার দুখানা রুট কি কি রয়েছে, একটা হচ্ছে α², একটা হচ্ছে β²। তাহলে এখানটায় বসবে α² প্লাস β², মানে দুখানা রুটের যোগফল, আর এখানটায় বসবে দুখানা রুটের গুণফল, মানে α² ইন্টু β²। তো আমরা সবার আগে α² প্লাস β² এই ভ্যালুটাকে বার করেছি। তাহলে এটাকে আমরা a² প্লাস b² এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এখানে আলফা প্লাস বিটার ভ্যালুটা তো আমরা আগেই বার করে নিয়েছিলাম, এটা পেয়েছিলাম -1, আর আলফা বিটার ভ্যালুটা আমরা প্রথমে পেয়েছিলাম 1। তো এই ভ্যালুগুলোকে বসিয়ে দিয়ে সেখান থেকে আমরা α² প্লাস β² এটা বার করেছি। নেক্সট আমাদের α² ইন্টু β² লাগতো। তো এখানে আমরা কি করেছি, আলফা বিটার জায়গায় 1 বসিয়ে দিয়েছি, সেখান থেকে α² ইন্টু β² পেয়ে গেছি। নেক্সট এখানে আমরা α² প্লাস β² এর জায়গায় ভ্যালু বসাবো।
আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের জায়গায় ভ্যালু বসিয়ে দিয়েছি -1, আর আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের জায়গায় কত বসিয়েছি, এখানটায় বসিয়েছি 1। সেখান থেকে সলভ করে আমরা সমীকরণটা পেয়ে যাচ্ছি এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমীকরণটার দুটো রুট হচ্ছে আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার, তার ইকুয়েশন হচ্ছে কত, ইকুয়েশনটা হচ্ছে এটা। নেক্সট কোশ্চেনে বলছে এক্স সমানুপাতিক ওয়াই, ওয়াই সমানুপাতিক জেড এবং জেড সমানুপাতিক এক্স, এই তিনটে ভেদ দেওয়া রয়েছে। এবার বলছে অশূন্য ভেদ ধ্রুবক তিনটের গুণফল নির্ণয় করো। এখানে দেওয়া ছিল এক্স সমানুপাতিক ওয়াই, তো এখানে যদি আমরা সমানুপাতিক সাইনটাকে তুলি তাহলে কত আসবে, ইকুয়াল টু দিয়ে আমরা একটা ধ্রুবক আনবো, ইকুয়াল টু দিয়ে আমরা একটা ধ্রুবক আনবো, তো এখানে ধ্রুবকটা আনা হচ্ছে k1, তাহলে কত হচ্ছে এক্স ইকুয়াল টু k1 ইন্টু ওয়াই। তাহলে এখান থেকে লেখা যেতে পারে এক্স বাই ওয়াই ইকুয়াল টু k1, মানে ওয়াইটাকে আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে হয়েছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু k1। 2 নম্বর ভেরিয়েশনটা কত দেওয়া ছিল, এটা দেওয়া ছিল ওয়াই সমানুপাতিক জেড, তো এখানে সমানুপাতিক সাইনটা তুললে ইকুয়াল টু দিয়ে একটা কনস্ট্যান্ট বসবে, তো কনস্ট্যান্টটা ধরে নেওয়া হচ্ছে k2, তাহলে কত হচ্ছে ওয়াই বাই জেড ইকুয়াল টু হয়েছে k2। আবার 3 নম্বর সমীকরণটাকে নিয়ে কাজ করছি, এখানে সমানুপাতিক সাইনটা তুললে একটা কনস্ট্যান্ট আসবে, সেটা হচ্ছে k3, তাহলে কত হচ্ছে জেড বাই এক্স ইকুয়াল টু হয়েছে k3। তাহলে বলেছিল আমাদের এখানে ভেদ ধ্রুবক তিনটের গুণফল কত হবে। তো আমরা কি করেছি, এটাকে নাম্বার দিয়েছি 1 নাম্বার, এটাকে আমরা 2 নাম্বার দিয়েছি, এটাকে আমরা 3 নাম্বার দিয়েছি, 1, 2 আর 3কে মাল্টিপ্লাই করে দিয়েছি, তাহলে কত হবে এক্স ইন্টু ওয়াই, মানে এটার সাথে ওয়াই ইন্টু জেড এবং জেড ইন্টু এক্সটা মাল্টিপ্লাই হয়ে যাবে, এই যে মাল্টিপ্লাই হয়েছে, আবার k1 এর সাথে মাল্টিপ্লাই হবে k2, আবার তার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে k3। তাহলে এখান থেকে দেখো এক্সটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওয়াইটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, জেডটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানটায় কত পাওয়া যাচ্ছে k1 ইন্টু k2 ইন্টু k3, 1 ইকাল টু 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনটে ভেদ ধ্রুবকের গুণফল হয়ে যাচ্ছে 1, এটাই আমাদের জিজ্ঞেস করা হচ্ছিল, আনসারটা হচ্ছে 1। নেক্সট কোশ্চেনে বলছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুখানা বৃত্ত পরস্পরকে ছেদ করেছে, তাদের সাধারণ জ্যার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। এবার বলছে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে, মাঝখানের ডিস্টেন্সটা কত হবে দুখানা সেন্টারের। এখানে দুখানা সার্কেল দেওয়া রয়েছে, দুটো সার্কেলের ব্যাসার্ধ হচ্ছে সেম, কত করে না 10 সেন্টিমিটার করে। এবার বলছে এদের একটা সাধারণ জ্যা রয়েছে, সেই জ্যাটা হচ্ছে 12 সেন্টিমিটার। সাধারণ জ্যাটা কোনটা রয়েছে না পিকিউটা হচ্ছে সাধারণ জ্যা, এটা হচ্ছে 12 সেন্টিমিটার। এবার বলছে যে এই দুটো কেন্দ্রর মধ্যবর্তী দূরত্ব কত হবে, মানে দুখানা কেন্দ্রের মাঝখানে দূরত্ব বলতে হচ্ছে এবিটা কত সেটা আমাদের বার করতে বলেছে। কোশ্চেনটা বুঝতে পারলে, দুখানা সার্কেল দেওয়া হচ্ছে যাদের রেডিয়াসটা হচ্ছে সেম 10 করে, এদের একটা সাধারণ জ্যা দেওয়া রয়েছে, সাধারণ জ্যাটা হচ্ছে পিকিউ, এটা হচ্ছে 12 সেন্টিমিটার। এবার বলছে এ বি এই ডিস্টেন্সটা কত, তো আমরা কি করব না এ পয়েন্ট থেকে পি পর্যন্ত একটা সরলরেখা টেনেছি, এ থেকে পি পর্যন্ত একটা সরলরেখা টেনেছি, মানে এই সরলরেখাটা, তো এই সরলরেখাটা হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ, এই এপি সরলরেখাটা হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কত বলে দেওয়া ছিল, এটা বলে দেওয়া ছিল 10, তাহলে আমরা এপি ইকাল টু পেয়ে যাচ্ছি 10 সেন্টিমিটার, আমরা এপিটা পেয়ে গেলাম 10 সেন্টিমিটার। আবার এখানে পি কিউ পুরোটা দেওয়া ছিল কত, পি কিউ পুরোটা দেওয়া ছিল 12, এখানে পি আরটা কত হবে, পি আরটা হয়ে যাবে হাফ, পি কিউ এর হাফ, পি কিউ যদি 12 হয় তাহলে পি আরটা হয়ে যাবে 6, পি আরটা তাহলে হচ্ছে 6 সেন্টিমিটার। নেক্সট আমাদের এ আরটাকে বার করতে হবে, আমরা এ আরটাকে কি করে বার করব না, এই যে একটা ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজটার লম্বটা দেওয়া রয়েছে, অতিভুজটা দেওয়া রয়েছে, তো আমাদের ভূমিটা বার করতে হবে। তাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকাল টু অতিভুজের স্কোয়ার, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি। সেখান থেকে আমরা ভূমিটা বার করছি, ভূমি বলতে হচ্ছে এ আরটাকে বার করছি, তাহলে এ আর ইকাল টু কত হবে, এটা হয়ে যাচ্ছে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, এখানটা লিখেছিলাম লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকাল টু হচ্ছে অতিভুজের স্কোয়ার। তো আমরা ভূমিটা বার করব, ভূমিটা বার করছি বলে লম্বটাকে সাইড চেঞ্জ করেছি, তাই লম্বটা পাশে এসে মাইনাস হয়ে গেছে। নেক্সট আমরা এপি এর জায়গায় 10 বসাবো, আর পি আর এর জায়গায় 6 বসাবো, তাহলে কত হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে, এ আরটা পাওয়া যাচ্ছে 8 সেন্টিমিটার। এবার দেখো এ আরটা যদি 8 সেন্টিমিটার হয়,
এ আরটা যদি 8 সেন্টিমিটার হয় তাহলে এবি কত হবে? এবিটা হয়ে যাবে এ আর এর ডাবল, তাহলে এবিটা হয়ে যাচ্ছে 8 ইন্টু 2 মানে হচ্ছে 16 সেন্টিমিটার। এটাই হচ্ছে আনসার। নেক্সট 7 নম্বরের কোশ্চেনটা দেখা যাক। এখানে বলছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও। এবার অ্যাঙ্গেল বিএসি দেওয়া হচ্ছে 85 ডিগ্রি, অ্যাঙ্গেল বিসিএ দেওয়া হচ্ছে 75 ডিগ্রি, তাহলে বলছে এ ও সি এর মান কত হবে? এখানে এ বি সি এটা ত্রিভুজ রয়েছে যার পরিকেন্দ্র বলছিল ও, এই পয়েন্টটা হচ্ছে পরিকেন্দ্র। তো এখানে বি এ সি এই কোণটা দেওয়া হচ্ছে 85 ডিগ্রি, বি সি এ এই কোণটা দেওয়া হচ্ছে 75 ডিগ্রি, তাহলে আমাদের এই কোণটা কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তো আমরা কি করব? তো আমরা প্রথমে এই কোণটা বার করেছি। একটা ট্রায়াঙ্গেলের 3টে কোণের যোগফল কত হয়? 3টে কোণের যোগফল হয়ে যায় 180 ডিগ্রি, তার মধ্যে দুটো কোণ দেওয়া রয়েছে। তো তৃতীয় কোণটা কত হবে? না 180 থেকে দুটো কোণকে আমরা মাইনাস করে দিয়েছি, মানে 85 আর 75 কে মাইনাস করে দিয়েছি, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 20 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম 20 ডিগ্রি। আমরা জানি যে কেন্দ্রে তৈরি হওয়া কোণটা বৃত্তস্থ কোণের ডবল হয়, তাহলে এখানে বৃত্তস্থ কোণটা পাওয়া যাচ্ছে 20 ডিগ্রি, তাহলে কেন্দ্রস্থ কোণ কত হবে? না কেন্দ্রস্থ কোণটা হয়ে যাবে 2 ইন্টু 20, তাহলে হয়ে যাচ্ছে 40 ডিগ্রি। এওসিটা যেহেতু কেন্দ্রস্থ কোণ তাই এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু 20 ডিগ্রি মানে হচ্ছে 40 ডিগ্রি। নেক্সট কোশ্চেনে বলছে এবিসি এটা ত্রিভুজ রয়েছে যার বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি আর এসি কে যথাক্রমে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। এবার এপি বলছে 4 সেন্টিমিটার, কিউসি বলছে 9 সেন্টিমিটার, পিবি ইকাল টু এ কিউ দেওয়া রয়েছে, তাহলে বলছে পিবি এর দৈর্ঘ্য কত? ছবিটা হবে কিছুটা এরকম। এখানে বলছিল যে বিসি এর সমান্তরাল সরলরেখা মানে এই সরলরেখাটা এবি কে পি পয়েন্টে ছেদ করেছে আর এসি কে কিউ পয়েন্টে ছেদ করেছে। বিসি এর সমান্তরাল সরলরেখা এবি কে পি পয়েন্টে আর এসি কে কিউ পয়েন্টে ছেদ করেছে। এবার এখানে এপি মানে এই মাপটা দেওয়া ছিল 4 সেন্টিমিটার, কিউসি দেওয়া ছিল 9 সেন্টিমিটার, এপি দেওয়া ছিল 4, কিউসি দেওয়া ছিল 9। এবার বলছিল পিবি ইকাল টু এ কিউ। তো আমরা কি করেছি? আমরা এখানে বলতে পারি যে এপি বাই পিবি ইকাল টু হয়ে যাচ্ছে এ কিউ বাই কিউসি। কেন এটা কি করে লিখলাম? যেহেতু এই ত্রিভুজটা মানে এপি কিউ ত্রিভুজটা এবং এ বি সি এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ হচ্ছে সদিশকোণী ত্রিভুজ। এপি কিউ এই ত্রিভুজটা এবং এ বি সি এই ত্রিভুজটা সদিশকোণী ত্রিভুজ, তাহলে বলা যেতে পারে যে এপি বাই পিবি এর যে অনুপাত হবে সেটা হবে এ কিউ বাই কিউসি এর অনুপাতের সাথে সমান। এখানে আমরা এপি এর জায়গায় 4 বসাবো, কিউসি এর জায়গায় 9 বসাবো। এপি এর জায়গায় 4 বসিয়েছি আর কিউসি এর জায়গায় 9 বসিয়েছি। এবার এখানে আরেকটা জিনিস বলে দেওয়া ছিল যে পিবি এর যা ভ্যালু এ কিউ এর ভ্যালু হচ্ছে সেম, পিবি যার মানে পিবি এর যা ভ্যালু রয়েছে এ কিউ এর ভ্যালুটা হচ্ছে সেম, তাহলে আমরা এ কিউ এর জায়গায় পিবি বসিয়ে দিতে পারি, তাই আমরা এ কিউ এর জায়গায় পিবি বসিয়েছি। এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করা হচ্ছে, তাহলে কত হচ্ছে? পিবি স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 4 ইন্টু 9 মানে হচ্ছে 36, সেখান থেকে পিবিটা পাওয়া গেছে 6 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেনে বলছে যে ও কেন্দ্রীয় বৃত্তের দুখানা জায়গা রয়েছে, একটা হচ্ছে পি কিউ একটা হচ্ছে পি আর। এবার বলছে যে কিউ এবং আর বিন্দু থেকে দুখানা স্পর্শক অঙ্কন করা হয়েছে যেগুলো এস বিন্দুতে ছেদ করেছে। এবার বলছে যে অ্যাঙ্গেল কিউ এস আর এই ভ্যালুটা হচ্ছে 70 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল কিউ পি আর এর ভ্যালুটা কত হবে? তো এখানে ছবিটা হবে কিছুটা এরকম। দেখো এখানে পি কিউ আর পি আর দুখানা হচ্ছে জ্যা, পি কিউ আর পি আরটা হচ্ছে দুখানা জ্যা। এবার কিউ বিন্দু থেকে একটা স্পর্শক টানা হচ্ছে আর আর বিন্দু থেকে একটা স্পর্শক টানা হচ্ছে, যেই স্পর্শক দুটো পরস্পরকে এস পয়েন্টে ছেদ করেছে। এবার কিউ এস আর মানে এই কোণটা দেওয়া হচ্ছে 70 ডিগ্রি, তাহলে বলছে যে এই কোণটা কত হবে? তো আমাদের কি করতে হবে? না আমরা ও পয়েন্ট থেকে একটা ব্যাসার্ধ টেনেছি কিউ অবধি, আর একটা ব্যাসার্ধ টেনেছি আর অবধি, মানে ও কিউ আর ও আর এই দুটো ব্যাসার্ধ অঙ্কন করেছি।
তো আমরা সবার আগে এই কোণটা বার করব। কি করে বার করব দেখো, একটা বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক 90 ডিগ্রি কোণ করে থাকে। একটা বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক 90 ডিগ্রি কোণ করে থাকে, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। একই রকম ভাবে এটা হচ্ছে ব্যাসার্ধ এবং এটা হচ্ছে স্পর্শক। তাহলে বলা যেতে পারে যে এই দুটো 90 ডিগ্রি কোণ তৈরি করেছে। ব্যাসার্ধ এবং স্পর্শকটা 90 ডিগ্রি কোণ করেছে। তাহলে এটা তো হচ্ছে একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজটার একটা কোণ পেয়ে গেছি 90, এটাও পেয়ে গেছি 90, এটা পেয়ে গেছি 70। তাহলে এই কোণটা কত হবে না, 360 থেকে আমরা 90 মাইনাস 70 করে দিয়েছি। দুটো কোণ পেয়ে গেছি 90, একটা পেয়ে গেছি 70। তাহলে 360 থেকে 90 মাইনাস করতে হবে, আবার 90 মাইনাস করতে হবে, আবার 70 মাইনাস করতে হবে। তাহলেই আমরা কোন কোণটা পাবো, এই কোণটা পেয়ে যাচ্ছি। জায়গাটা বুঝতে পারলে, এটা ছিল 90, এটা ছিল 90, এটা হচ্ছে 70। তো 360 থেকে যদি এই তিনটাকে মাইনাস করে দিই, তাহলে এই কোণটা পাচ্ছি 110 ডিগ্রি। এবার এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ যদি 110 হয়, তাহলে বৃত্তস্থ কোণ কত হবে, এর অর্ধেক হয়ে যাবে, মানে হচ্ছে 110/2, মানে হচ্ছে 55 ডিগ্রি। নেক্সট কোশ্চেনে বলছে এটা ঘনকের ধারের দৈর্ঘ্য মানে বাহুর দৈর্ঘ্যগুলোকে দ্বিগুণ করলে সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো আগের ঘনকের বাহুর দৈর্ঘ্যটাকে আমরা x একক ধরে নিয়েছি। তাহলে বর্তমান ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে, এটা হয়ে যাবে 2x একক। তাহলে আগের ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, এটা হয়ে যাচ্ছে 6 ইন্টু এক্স স্কোয়ার, 6 ইন্টু বাহু স্কোয়ার। আর বর্তমান ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, এটা হয়ে যাবে 6 ইন্টু বাহু স্কোয়ার। এখানে বাহুর জায়গায় বসবে 2x, তাহলে হচ্ছে 6 ইন্টু 2x এর স্কোয়ার। তাহলে পাওয়া যাচ্ছে 24x স্কোয়ার। এবার দেখো, আগের ছিল 6x স্কোয়ার আর বর্তমানে হচ্ছে 24x স্কোয়ার। তাহলে কতখানি বাড়লো, দুটোকে মাইনাস করে দেবো। আগে সমগ্র তলের ক্ষেত্রফল ছিল 6x স্কোয়ার, বর্তমানে হচ্ছে 24x স্কোয়ার। তাহলে কতখানি বৃদ্ধি পেল না, দুটোকে মাইনাস করবো, তাহলে হয়ে যাচ্ছে 18x স্কোয়ার। এবার বলছিল যে ক্ষেত্রফল কতখানি বৃদ্ধি পাবে, বৃদ্ধির পরিমাণ কত। তাহলে এখানটা হবে বৃদ্ধি বাই ক্ষেত্রফল ইন্টু 100। তাহলে বৃদ্ধি হচ্ছে 18x স্কোয়ার। ক্ষেত্রফল কত ছিল আগে ছিল 6x স্কোয়ার ইন্টু হচ্ছে 100। তাহলে এখান থেকে x স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, 6 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 3, লাস্টে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 300। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে 300%। নেক্সট কোশ্চেনে বলছে 50 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন 2 ঘনমিটার। তাহলে বলছে ভূমির ক্ষেত্রফল কত। জায়গাটা বুঝবে, উচ্চতা দেওয়া রয়েছে, এখানে আয়তন দেওয়া রয়েছে, ভূমির ক্ষেত্রফলটা জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে আমরা কি করব, তো এখানে উচ্চতা বলছিল 50 সেন্টিমিটার আর আয়তনটা বলছিল 2 ঘনমিটার। তাহলে দেখো দুটোর এককটা সেম ইউনিটে নেই, একটা হচ্ছে সেন্টিমিটারে, একটা হচ্ছে মিটারে। তো আমরা কি করব, ঘনমিটার থেকে আগে ঘন সেন্টিমিটারে যাব। তো সাধারণত মিটার থেকে সেন্টিমিটারে যাওয়ার জন্য আমাদের 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তো এখানে যেহেতু ঘন ছিল, মানে ঘন মিটার দেওয়া ছিল, তাই আমরা কি করেছি, 3টে 100 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে এটা চলে আসছে ঘন সেন্টিমিটারে। তাহলে আয়তন হয়ে যাচ্ছে এটা। মানে একটা চোঙের আয়তনের ফর্মুলা কি, একটা চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তো পাই আর স্কোয়ার বলতে কি বোঝায়, পাই আর স্কোয়ার বলতে হয়ে যাচ্ছে বৃত্তাকার এই ভূমিটার ক্ষেত্রফল। একটা চোঙের ভূমিটা তো হচ্ছে বৃত্তাকার, একটা চোঙের ভূমিটা তো হচ্ছে বৃত্তাকার। তো একটা বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি, এটা হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার। তো আমরা কি করেছি, এই পাই আর স্কোয়ারের জায়গায় ভূমির ক্ষেত্রফল লিখে দিয়েছি। একটা চোঙের ভূমিটা হচ্ছে বৃত্তাকার আর একটা বৃত্তের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার। তোমরা এই পাই আর স্কোয়ারের জায়গায় ভূমির ক্ষেত্রফল লিখে দিয়েছি, ইন্টু দিয়ে এইচ প্রথমেই ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভূমির ক্ষেত্রফল ইন্টু এইচ ইকাল টু হয়ে যাচ্ছে এই আয়তনটা। তো এখানে আমরা এইচ এর জায়গায় 50 বসিয়ে দেবো, এইচটা 50 প্রথমেই বলে দেওয়া ছিল। তাহলে সেখান থেকে ভূমির ক্ষেত্রফল কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু 100 ইন্টু 100
ইন্টু 100/50। তো 50 দিয়ে ক্যান্সেল করলে তাহলে এখানটায় পড়ে থাকছে 2। তাহলে ভূমির ক্ষেত্রফল পাচ্ছি এটা, মাল্টিপ্লাই করলে হচ্ছে 4 ইন্টু 100 এত বর্গ সেন্টিমিটার। তো আমরা এটাকে বর্গ সেন্টিমিটার থেকে বর্গ মিটারে নিয়ে যাব। তো সেন্টিমিটার থেকে মিটারে যাওয়ার জন্য 100 দিয়ে ডিভাইড করতে হয়, কিন্তু এখানটায় যেহেতু বর্গ সেন্টিমিটার রয়েছে তাই বর্গ সেন্টিমিটার থেকে বর্গ মিটারে যাওয়ার জন্য দুখানা 100 দিয়ে ডিভাইড করতে হবে। এই যে দুখানা 100 দিয়ে ডিভাইড করা হচ্ছে। তো এখান থেকে দুটো 100 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে 4 বর্গ মিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভূমির ক্ষেত্রফল হচ্ছে 4 বর্গ মিটার। নেক্সট কোশ্চেন বলছে একটা গোলকের আয়তন হচ্ছে 32/3 পাই ঘন সেন্টিমিটার। তাহলে গোলকটার ব্যাস নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এখানে নোট করবে ব্যাস নির্ণয় করতে বলেছে, ব্যাসার্ধ নয় কিন্তু। তো আমরা গোলকের ব্যাসার্ধটাকে ধরে নিচ্ছি 8 সেন্টিমিটার। তাহলে আয়তন কত হচ্ছে? আয়তনের ফর্মুলা আছে 4/3 পাই আর কিউব। তো এই 4/3 পাই আর কিউব ইকাল টু দেওয়ার হচ্ছে 32/3 পাই। তাহলে এখান থেকে পাইটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আর কিউব ইকাল টু কত হচ্ছে? 3টা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হচ্ছে, 4টা মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হচ্ছে। 3 দিয়ে ক্যান্সেল করা যাবে, 4 দিয়ে ক্যান্সেল করলে এটা হচ্ছে 8। তাহলে আর ইকাল টু হয়ে যাচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে আমরা ব্যাসার্ধটা পেয়ে গেলাম 2 সেন্টিমিটার। তাহলে ব্যাস কত হবে? এর ডবল হয়ে যাবে। তাহলে এখানটা হচ্ছে 4 সেন্টিমিটার। তোমরা অনেকেই কি ভুল করবে, তোমরা ব্যাসার্ধটা বার করে ছেড়ে দেবে, তোমরা লাস্টে ব্যাসটা বার করতে ভুলে যাবে। তো এই ভুলটা কিন্তু করো না।